সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আমি প্রভাষক দেবনাথ সূত্রধর, অর্থনীতি বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, বরাবরের মতো তোমাদের সাথে আজকে যুক্ত হয়েছি। আজকে আমরা বিবিএ সম্মান প্রথম বর্ষের যেসব শিক্ষার্থীরা তোমরা আছো, তোমাদের যে ব্যষ্টিক অর্থনীতি অর্থাৎ মাইক্রো ইকোনমিক্সের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিক সূত্র ধরে আজকে আমরা যে অধ্যায়টি আলোচনা করব সেটি হচ্ছে আধুনিক অর্থনীতিতে বাজার ও সরকার। অর্থাৎ আধুনিক অর্থনীতিতে বাজার এবং সরকারের সম্পর্ক নিয়ে গত ক্লাসে আমরা কিছু কথা বলেছিলাম, কিছু আলোচনা করেছি। সেগুলো হচ্ছে বাংলাদেশের অর্থব্যবস্থা এবং সেই অর্থব্যবস্থায় কী কী বিষয়গুলো আছে, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, এই যে দুটির সংমিশ্রণ, এই সংমিশ্রণ যে মিশ্র অর্থব্যবস্থা, সেই অর্থব্যবস্থাগুলো নিয়ে গত ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম। এবং পাশাপাশি বাজার কি, বাজার কিভাবে সৃষ্টি হয়, বাজারের যে বৈশিষ্ট্য এবং বাজারের কার্যাবলী, সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে বিস্তর আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব অর্থের সংজ্ঞা, অর্থাৎ ডেফিনেশন অফ মানি। অর্থের সংজ্ঞা কি, অর্থ কি বা অর্থ বলতে আমরা কি বুঝি। অর্থের প্রচলন নিঃসন্দেহে একটি আশ্চর্যজনক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমান যুগের যাবতীয় অর্থনৈতিক কার্যকলাপ অর্থকে কেন্দ্র করেই আবর্তিত হয়। অর্থ ছাড়া আধুনিক অর্থনীতির অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন অর্থনীতিবিদ অর্থের যে কার্যাবলীর ভিত্তিতে এই অর্থের বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন। অর্থের জনপ্রিয় সংজ্ঞা হল অর্থ যা করে তাই অর্থ। মানি ইজ হোয়াট মানি ডাস। ওয়াকার প্রদত্ত এই সংজ্ঞার সার কথা হচ্ছে যা বিনিময়ের মাধ্যম রূপে উপযোগী তাই অর্থ। অধ্যাপক রবার্টসনের ভাষায় অর্থ এমন একটি জিনিস যা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়, ঋণ প্রদান ও ঋণ পরিশোধ, ব্যবসায় লেনদেন ইত্যাদি কার্যে সর্বজন গ্রহণযোগ্য। কোলের মতে অর্থ এমন জিনিস যা সাধারণভাবে সকলেই দেনা পাওনা মেটাতে ও ঋণ পরিশোধের যে ব্যাপার আছে সেই ঋণ পরিশোধ করতে ব্যবহার করে। অর্থনীতিবিদ সেয়ার্স বলেন, যে বস্তু দেনা পাওনার মেটানোর কাজে ব্যাপকভাবে গৃহীত হয় তাকে অর্থ বলা হয়। লর্ড কেন্স তিনি বলেন, যে দ্রব্য হস্তান্তর করে ঋণের চুক্তি ও দামের চুক্তি মেটানো হয় বা মেটানো যায় এবং যার মাধ্যমে ক্রয় ক্ষমতা ধরে রাখা যায় তাই হচ্ছে অর্থ। অর্থের প্রধান বৈশিষ্ট্য হলো এটি সর্বজন গ্রাহ্যতা। মানুষ বিভিন্ন দ্রব্য চায় ভোগের জন্য, কিন্তু অর্থ চায় সর্বজন গ্রহতার জন্য। দ্রব্য সামগ্রীর মূল্য প্রদানে এবং
ঋণ পরিশোধে যার সর্বজন গ্রাহ্যতা আছে তাই অর্থ। সুতরাং অর্থের পুরোপুরি সংজ্ঞা ক্রাউথারের ভাষায় প্রদান করা যায়, যে দ্রব্য বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন গ্রাহ্য এবং মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহনহীন ভাণ্ডার হিসেবে বা বাহন হিসেবে, সঞ্চয়ের যে ভাণ্ডার বা বাহন হিসেবে কাজ করে তাকে অর্থ বলে। মূলত কি দাঁড়াইছে যে ক্রাউথারের ভাষায় যে দ্রব্য বিনিময়ের মাধ্যম সর্বজন গ্রাহ্য এবং মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করে তাই হলো অর্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অর্থের যে কাজ, সেই অর্থের কার্যাবলী নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অর্থের কার্যাবলীতে আমরা দেখি যে দ্রব্য বিনিময় প্রথা সকল প্রকার অসুবিধা দূর করে আধুনিক যুগে অর্থ বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে। অর্থের কাজ হচ্ছে 4: বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক এবং স্থগিত লেনদেনের মান ও একটি সঞ্চয়ের বাহন। মানি ইজ এ ম্যাটার অফ ফাংশন ফর এ মিডিয়াম, এ মেজার, এ স্ট্যান্ডার্ড অ্যান্ড এ স্টোর। অর্থের এই কার্যাবলীকে 3 ভাগে ভাগ করা যায়: বাণিজ্যিক কার্যাবলী, সামাজিক কার্যাবলী এবং মনস্তাত্ত্বিক কার্যাবলী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অর্থের যে কমার্শিয়াল ফাংশন, এই কমার্শিয়াল ফাংশনের ভিতরে আমরা বিভিন্ন ধরনের কাজ দেখতে পাই এবং অর্থের সবচেয়ে বেশি যে কার্যাবলী সেটি হচ্ছে কমার্শিয়াল ফাংশন। এই কমার্শিয়াল ফাংশনের ভিতরে আমরা দেখতে পাই, বাণিজ্যিক কার্যাবলীর ভিতরে আমরা প্রথমেই যে দেখতে পাই সেটি হচ্ছে বিনিময়ের মাধ্যম, মিডিয়াম অফ এক্সচেঞ্জ। অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। অর্থ প্রবর্তনের ফলে দ্রব্য বিনিময় ব্যবস্থার অসুবিধা দূর হয়েছে। বর্তমানে অর্থের মাধ্যমে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়। তারপর 2 নম্বরে যে কথাটি বলেছে সেটি হচ্ছে, পরবর্তীতে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে মূল্যের পরিমাপক। অর্থ দ্রব্য সামগ্রীর মূল্য পরিমাপের একটি মানদণ্ড। স্থানের পরিমাপক যেমন মাইল, গজ, ফুট। কালের পরিমাপক যেমন ঘন্টা, মিনিট, সেকেন্ড। বিনিময়যোগ্য দ্রব্য সামগ্রীর মূল্য পরিমাপক তেমনি অর্থ। অর্থের মাধ্যমেই বিভিন্ন দ্রব্যের বিভিন্ন মূল্য বা বিনিময় হার পরিমাপ করা হয়। তারপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে স্থগিত লেনদেনের মান, স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট, অর্থাৎ অর্থ দেনা পাওনার হিসাব নিকাশে একক হিসেবে কাজ করে। আধুনিক যুগের অর্থনৈতিক কার্যক্রমে ঋণ একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। অর্থ হলো এই ঋণ লেনদেনের মাপকাঠি। পরবর্তীতে যেটি আসছে সেটা হচ্ছে সঞ্চয়ের বাহন, স্টোর অফ ভ্যালু। অর্থ সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। মানুষ তার আয়ের সবটুকুই বর্তমান ভোগে ব্যয় করতে চায় না। ভবিষ্যতের জন্য তার আয়ের কিছু অংশ সে সঞ্চয় করতে চায়, কিন্তু দ্রব্যের মাধ্যমে এই সঞ্চয় নিরাপদ নয়, কেননা দ্রব্য সাধারণত ক্ষণস্থায়ী ও পচনশীল এবং এর বিনিময় মূল্য স্থির নয়। অর্থের মূল্য অপেক্ষাকৃত স্থির। অর্থ সহজে নষ্ট হয় না এবং যে কোনো দ্রব্য অর্থের বিনিময়ে পাওয়া সম্ভব। তারপর আসছে মূল্য স্থানান্তরের বাহন, আছে ঋণের ভিত্তি, তারল্যের মান, স্ট্যান্ডার্ড অফ লিকুইড। লিকুইডিটি যে বিষয়টি আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক অর্থনীতিবিদের মতে, আধুনিক যে অর্থনীতিবিদগণ আছে তাদের মতে অর্থের আরেকটি গুরুত্বপূর্ণ যে কাজ সেটি হচ্ছে অর্থ তারল্যর মান হিসেবে কাজ করে। অন্যান্য দ্রব্যের তুলনায় অর্থ অতি সহজে গ্রহণযোগ্য। অর্থের মাধ্যমে যে কোনো দ্রব্য অতি সহজে যে কোনো সময় ক্রয় করা যায়।
তৃপ্তি বৃদ্ধির উপায়। সীমিত আয় ব্যবহার করে সর্বোচ্চ তৃপ্তি লাভই হলো ভোক্তার প্রধান উদ্দেশ্য। তাই ভোক্তার তৃপ্তি যেখানেই সর্বোচ্চ হবে সেখানেই দ্রব্যের মান ও প্রান্তিক উপযোগ সমান হবে। আর একমাত্র অর্থ দ্বারা এই দ্রব্যের মান, দাম এবং প্রান্তিক উপযোগের মধ্যে এরূপ তুলনা করা সম্ভব। পরবর্তীতে যে বিষয়টা আছে সেটি হচ্ছে জাতীয় আয়ের বন্টন। যে কোনো দেশের জাতীয় আয় সে দেশের উৎপাদনের উপকরণের মধ্যে বণ্টিত হয়। আর এই বন্টন প্রক্রিয়াকে সহজ করার ক্ষেত্রে অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তীতে যে বিষয়টি দেখতে পাই সেটি হচ্ছে সামাজিক কার্যাবলী, অর্থাৎ সোশ্যাল ফাংশন। সামাজিক মর্যাদা ও নিশ্চয়তার প্রতীক এই অর্থ। বর্তমান যুগে যে মানুষ যত সম্পদশালী সে তত মর্যাদা সম্পন্ন। ফলে মানুষের সামাজিক মর্যাদা ও নিশ্চয়তার যে মাপকাঠি হিসেবে যে বিষয়টিকে ধরা হয় সেটি হচ্ছে অর্থ। এই অর্থকেই সামাজিক মর্যাদা এবং নিশ্চয়তার মাপকাঠি হিসেবে প্রতিপন্ন করা হয়। সামাজিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও বলা হয়েছে যে সামাজিক অনুষ্ঠান ও উৎসবের ক্ষেত্রে উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে সামাজিক দায় দায়িত্ব পালন করা যায় এবং সামাজিক বন্ধন দৃঢ় করা যায়। আর এক্ষেত্রে অর্থ বিশেষ ভূমিকা পালন করে। পরবর্তীতে যে বিষয়টি আসছে এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মনস্তাত্ত্বিক কার্যাবলী। নগদ অর্থের সঞ্চয় মানুষকে অনেক সমস্যা সমাধানে সাহায্য করে থাকে, দুশ্চিন্তা মুক্ত রাখে। হাতে নগদ অর্থ থাকলে মানুষের মন প্রফুল্ল থাকে। আর এই কারণেই হয়তো মানি ইজ সুইটার দেন হানি প্রবাদের উৎপত্তি হয়েছে। সুতরাং অর্থের কার্যাবলী অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত, এটি নিঃসন্দেহে বলা যায়। তাই অর্থ মানুষের সামাজিক জীবনকে মধুর করে তোলে। বর্তমানে সমাজে একজন ব্যক্তির যোগ্যতার মাপকাঠি হিসেবে টাকাকেই গণ্য করা হয়। অর্থের এই সর্বগ্রহণযোগ্যতা এবং অপ্রতিরোধ্য কার্যক্ষমতার প্রতি লক্ষ্য রেখেই অধ্যাপক ওয়াকার যথার্থই বলেছেন, মানি ইজ হোয়াট মানি ডাস। অর্থ যাহা করে তাহাই অর্থ। এই অর্থের কার্যাবলীর ভিতরে আমরা পরবর্তীতে যে বিষয়গুলি দেখব সেগুলো দেখব ক্যাপিটাল বা মূলধন। তারপরে আমরা সেই ক্যাপিটাল বা মূলধনের বৈশিষ্ট্য, মূলধনের কার্যাবলী, সেই বিষয়গুলো এখানে পাবো। সরকারের অর্থনৈতিক ভূমিকা, দ্য ইকোনমিক রোল অফ গভর্নমেন্ট। আমরা আলোচনার এই পর্যায়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্য ইকোনমিক রোল অফ গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের অর্থনৈতিক ভূমিকা। যে সাধারণ বক্তব্য মানুষের অর্থনৈতিক আচরণের স্বাভাবিক গতি এবং প্রবণতাকে নির্দেশ করে তাকে অর্থনৈতিক বিধি বলে। দেশের সরকার বিভিন্ন অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য যেসব অর্থনৈতিক বিধি ও অন্যান্য নিয়মাবলী অবলম্বন করার জন্য সুপারিশ করেন তার সমন্বিত রূপকে অর্থনৈতিক নীতি বলে এবং তার ভূমিকাকে সরকারের অর্থনৈতিক ভূমিকা বলে। এই লক্ষ্যে সরকার দেশের মোট উৎপাদন, আয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ, নিয়োগ, মজুরি, সুদের হার, দাম স্তর ইত্যাদি বিশ্লেষণই হলো সরকারের অর্থনৈতিক ভূমিকা বিশ্লেষণ এবং সামষ্টিক অর্থনীতির মূল লক্ষ্য। বিভিন্ন নীতি উপকরণ প্রয়োগ করে দেশের পরিকল্পনা, বাজেট, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বেকারত্বের হার, মুদ্রাস্ফীতির হার, দারিদ্র্য বিমোচন ইত্যাদিকে প্রভাবিত করা হয়। সরকারের সামষ্টিক অর্থনৈতিক উদ্দেশ্যগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনার এই পর্যায়ে যে বিষয়টি তোমাদের সামনে আলোচনা করছি সেটি আবারও মনে করিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে সরকারের অর্থনৈতিক ভূমিকা, দ্য ইকোনমিক রোল অফ গভর্নমেন্ট। দেশের সামষ্টিক অর্থনীতির চলকসমূহের কার্যকারণ সম্পর্ক নির্ণয় এবং সমাধানের পথ নির্দেশ করে। দেশের সর্বোচ্চ জিএনপি অর্জন করে দেশের অর্থনৈতিক কল্যাণ সর্বোচ্চ করা, দেশের সামষ্টিক মডেলের মাধ্যমে জাতীয় আয় স্তর, ভোগ স্তর, বিনিয়োগ স্তর এবং সুদের হার নির্ণয় করা, কোনো দেশের নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্বের সহনীয় পর্যায়ে রাখা, অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশের যে জাতীয় আয়ের সুষম বণ্টন সেটি নিশ্চিত করা, দেশের অর্থনীতির যে মূল্যস্তর সেই মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা করা, অর্থনৈতিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অর্থের যোগান নিশ্চিত করা এবং দেশের বৈদেশিক লেনদেনের মাধ্যমে ভারসাম্য অবস্থা বজায় রাখা। সরকারের সামষ্টিক অর্থনীতির যে লক্ষ্য, যে টার্গেট অফ ম্যাক্রো ইকোনমিক্স অফ গভর্নমেন্ট, সামষ্টিক অর্থনীতির যে লক্ষ্যসমূহ আছে, প্রথমে উৎপাদনের লক্ষ্য, নিয়োগের লক্ষ্য, দাম স্তরের স্থিতিশীলতার লক্ষ্য, বাণিজ্য বিনিময় হারের যে স্থিতিশীলতা আছে সেই স্থিতিশীলতা রক্ষা। এই বিষয়গুলো নিয়ে সরকার মূলত কাজ করে থাকে। সরকারের যে ভূমিকা সেই বিষয়গুলো যদি আলোচনা করে, সেই আলোচনাগুলো কিন্তু ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ অবাধ যে বিকশিত অর্থনীতি, অর্থাৎ অতীতে ক্লাসিক্যাল অর্থনীতিবিদের যে অবাধ বিকশিত অর্থনীতি, লেসিস ফেয়ার ইকোনমি, অর্থাৎ সরকারি হস্তক্ষেপ নাই, নো ইন্টারফেয়ার বাই গভর্নমেন্টের ধারণা বিদ্যমান ছিল। প্রিয় শিক্ষার্থী, আলোচনার এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি। সেটি হচ্ছে যে লেসিস ফেয়ার ইকোনমি, যেটিকে বলা হয় অবাধ বিকশিত অর্থনীতি। অতীতে যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ছিলেন তাদের যে তথ্য ছিল যে বাজারে চাহিদা এবং যোগানের মাধ্যমে দাম নির্ধারিত হবে এবং বাজারে একটি অদৃশ্য হাত বাজারকে নিয়ন্ত্রিত করবে, সে যে লেসিস ফেয়ার ইকোনমি, অর্থাৎ সরকারি হস্তক্ষেপ নেই, হস্তক্ষেপ ছাড়া একটি অর্থনীতি, সেই অর্থনীতির ধারণা বিদ্যমান ছিল। কিন্তু সেই ধারণার ফলে সারা পৃথিবীর অর্থনীতিতে যে একটি মহামন্দা হয়, সেই মহামন্দাটি হয় 1929-30 সালের যে মহামন্দা, সেই 30-এর মহামন্দার পর এই ধারণা ভুল প্রমাণিত করে এবং এই ধারণা ভুল প্রমাণিত হয় এবং ওই সময়ে জন মেনার্ড কেইন্স কি বলেন, তিনি প্রথম সামষ্টিক অর্থনীতি বাজার ব্যবস্থাতে উনি বলেন যে সরকারি হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা জন মেনার্ড কেইন্সই প্রথম উল্লেখ করেন এবং এখানে তার অবদানই প্রথমে স্বীকার করা হয় এবং তিনিই প্রথম প্রমাণ করেন যে একটি বাজার অর্থনীতিতে সরকারের হস্তক্ষেপের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, টু টেক মেসিভ পাবলিক ওয়ার্কস, অধিক হারে সরকারি বা গণপূর্ত কর্মকাণ্ড গ্রহণের বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। অতীতে সরকারের অর্থনৈতিক ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সমাজ ব্যবস্থা যতই জটিল হচ্ছে এবং বিশ্বের অর্থনৈতিক কাঠামো যত জটিল হচ্ছে, তার প্রেক্ষিতে সরকারের ভূমিকাও প্রসারিত হচ্ছে। কল্যাণমূলক একটি রাষ্ট্র 4 ধরনের অর্থনৈতিক কাজ সমাধান করে। কল্যাণমূলক একটি রাষ্ট্র বলছে 4 ধরনের অর্থনৈতিক কাজ সমাধান করে। প্রথমত, অর্থনৈতিক কাঠামোগত বিষয়ে রাষ্ট্র প্রস্তুত করে, তার জন্য আইন প্রণীত হয়, সংবিধান রচিত এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার নিয়ম প্রবর্তিত হয়। সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার নীতি প্রতিষ্ঠা করে, এর দ্বারা বাণিজ্য চক্রের ওঠানামার সাথে বেকারত্বের যে মুদ্রাস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা যায়। এই ক্ষেত্রে সরকার যুগপৎভাবে আর্থিক ও রাজস্ব নীতি প্রয়োগ করে থাকে। 3 নম্বরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে সরকার সামাজিক দ্রব্য ও গণদ্রব্য সরবরাহের ক্ষেত্রে সম্পদ প্রয়োগ করে। সম্পদ সংগ্রহ করার জন্য সরকার কর ব্যবস্থার আশ্রয় নেয়। সর্বশেষ যে বিষয়টি কথা বলেছে, সরকার বন্টন নীতি গ্রহণ করে সমাজের আয় বৈষম্যকে কমিয়ে আনতে পারে এবং ধনী ব্যক্তিদের উপর অধিক হারে
কর আরোপ ও দরিদ্রদের জন্য হস্তান্তর ব্যয় নীতি অবলম্বন করে আয় বৈষম্য হ্রাস করতে পারে। সরকার সামাজিক কল্যাণ স্থানান্তরের মাধ্যমে সম্পদ পুনর্বণ্টন করতে পারে। আধুনিক অর্থনীতিতে বাজার ব্যবস্থা দুর্বল দিকগুলো কাটিয়ে উঠে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের উদ্দেশ্যে সরকার বিভিন্ন অর্থনৈতিক কাজের দায়িত্ব গ্রহণ করেন। সাধারণত প্রতিরক্ষা, আবহাওয়া, রাস্তাঘাট নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি সরকারের অধীনে হয়ে থাকে। এছাড়াও মানব কল্যাণের উদ্দেশ্যে সরকার বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা অনুসন্ধান কাজ অর্থায়ন করে থাকে। সরকার কিছু সেবামূলক প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ আরোপ করে থাকেন, যেমন ব্যাংকিং, ঔষধ ইত্যাদি। আবার শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য ইত্যাদি খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধি করেও সামাজিক কল্যাণ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার নির্দিষ্ট ক্ষেত্রে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রের নাগরিকদের উপর কর আরোপ করে থাকেন এবং এই অর্থ রাষ্ট্রের বয়স্ক, অসুস্থ বা বেকারদের মধ্যে বণ্টন করেন। যাদের কোনো আয় নেই তাদের জন্য করের নিম্ন হার ও তেমন কোনো কাজে আসে না, বরং সরকার হস্তান্তর পাওনা প্রদান করে নিম্ন আয়ভুক্ত শ্রেণীর অবস্থার উন্নয়ন করতে পারে। হস্তান্তর পাওনা বলতে জনগণকে নগদ অর্থ প্রদান করাকে বোঝায়, যেমন বয়স্কদের জন্য সাহায্য, অন্ধ, প্রতিবন্ধী এবং নির্ভরশীল শিশুদের জন্য সাহায্য, কর্মহীন মানুষের জন্য বেকার ভাতা প্রদান এ ধরনের হস্তান্তর পাওনা অন্তর্ভুক্ত। হস্তান্তর পাওনা এই ব্যবস্থায় বঞ্চিত জনগণের জন্য এক ধরনের নিরাপত্তা বলে বা সেফটি নেট তৈরি করে। সর্বশেষ সরকার মাঝে মাঝে নিম্ন আয়ের জনগণকে খাদ্য কুপন, স্বল্প খরচের চিকিৎসা এবং স্বল্প ব্যয় বাসস্থান এসবের মাধ্যমে ভর্তুকি প্রদান করে থাকে। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারের ভূমিকা বা হস্তক্ষেপের যে কারণ, সে কারণগুলো আমরা এখন ব্যাখ্যা করব। পুঁজিবাদী বা বাজার অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ তেমন কাম্য নয়, কিন্তু বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন পড়ে। এর কারণগুলো হচ্ছে বাজার ব্যর্থতা। বাজার ব্যর্থতার কারণে সরকারকে হস্তক্ষেপ করতে হয়। দাম প্রক্রিয়া যখন সমাজে কাম্য অবস্থা নির্ধারণ করতে ব্যর্থ হয়, তখন সরকারি হস্তক্ষেপ ছাড়া গত্যন্তর থাকে না, অর্থাৎ কোনো গতি থাকে না। বাজারের উপর কিছু না কিছু নিয়ন্ত্রণ সরকারকে করতেই হয়। ভোক্তা ও উৎপাদকের স্বার্থ সংরক্ষণ। অর্থনীতিতে ভোক্তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে সরকারকে কখনো কখনো প্রাইস সিলিং এবং উৎপাদকের স্বার্থ রক্ষা করতে গিয়ে কখনো কখনো প্রাইস ফ্লোর ব্যবস্থা গ্রহণ করতে হয়। ধনাত্মক বাহ্যিকতা সহায়তা। ধনাত্মক বাহ্যিকতার প্রেক্ষিতে মেরিট গুডস যোগানের পরিমাণ বাড়ানোর জন্য সরকার ভর্তুকি প্রদান করে। দেশের শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো বিষয়কে সরকার বাজারের উপর ছেড়ে দিতে চায় না, তখন এসব বিষয়ে সরকার হস্তক্ষেপ করে থাকে। ধনাত্মক বাহ্যিকতা প্রতিরোধ আছে। ধনাত্মক বাহ্যিকতা প্রতিরোধের জন্য সরকারকে কর আরোপ করতে হয়, যেমন পরিবেশ দূষণ রোধকল্পে বিভিন্ন শিল্প কারখানার উপর সরকার কর আরোপ করতে বাধ্য হয়। একচেটিয়া ক্ষমতা প্রতিরোধ এবং ভোক্তার স্বার্থ সংরক্ষণ জন্য সরকার হস্তক্ষেপ করে থাকে। গণদ্রব্যের যে যোগান সেটি সরকার করে থাকে। রাস্তাঘাট নির্মাণ সহ অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো সহ পণ্যদ্রব্য যোগানের ক্ষেত্রে সরকারের অগ্রণী ভূমিকা পালন করে। অর্থনীতি, গণদ্রব্য সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারি হস্তক্ষেপ দরকার হয়। কল্যাণের লক্ষ্যে সম্পদের ব্যবহার। অর্থনীতিতে সরকার সম্পদ ব্যবহার ও বণ্টনের ক্ষেত্রে হস্তক্ষেপ করে। অকল্যাণমূলক দ্রব্যের উৎপাদন কমিয়ে কল্যাণকর দ্রব্য উৎপাদনের সম্পদ স্থানান্তর করার জন্য সরকার হস্তক্ষেপ করতে পারে। বাজার ব্যর্থতা কি? আমরা বাজার ব্যর্থতা নিয়ে কথা বলছিলাম, যে সরকার যে হস্তক্ষেপ করে অর্থনৈতিক কর্মকাণ্ডে বা বাজার ব্যবস্থা, এর প্রথম কারণই হচ্ছে বাজার ব্যর্থতা।
অর্থনীতিতে যখন দাম প্রক্রিয়া কাম্যভাবে সম্পদ বন্টন করতে ব্যর্থ হয় তখন তাকে বাজার ব্যর্থতা বলে। বাজার দাম প্রেক্ষিতে ভোক্তার কাম্যতা ও উৎপাদকের কাম্যতার মধ্যে সামঞ্জস্য বিধান করা সম্ভব না হলে তা বাজার ব্যর্থতা বলে বিবেচিত হয়। অর্থনীতিতে বাহ্যিক প্রভাব বিবেচনা করলে বাজার প্রক্রিয়া তার কার্যকারিতা হারায়, ফলে ব্যক্তিগত ব্যয় ও উপকারের সাহায্যে সমাজের ব্যয় ও উপকারের ব্যবধান সৃষ্টি হয়। তখন সেই ব্যবধান দ্বারা বাজার প্রক্রিয়া ব্যর্থ হয়। উৎপাদন ও ভোগ প্রক্রিয়ার কিছু পার্শ্ব প্রভাব আছে, সেই পার্শ্ব প্রভাবকে বাহ্যিকতা বলা যায় এবং তাকে বাজার ব্যর্থতার গুরুত্বপূর্ণ কারণ হিসেবেও বিবেচনা করা যায়। বাহ্যিকতার মাধ্যমে বাজার প্রক্রিয়ার বাইরে তৃতীয় পক্ষ উপকার পায় বা ব্যয় বহন করে। বাহ্যিকতা ধনাত্মক ঋণাত্মক হতে পারে। ঋণাত্মক বাহ্যিকতা বাহ্যিক ব্যয় হিসেবে গণ্য করা হয়, যেমন সিগারেট উৎপাদনকারী বিক্রেতার সাথে সিগারেটের ক্রেতার বিনিময় পরিচালিত হয়। ব্যক্তিগত পর্যায়ের বাজার প্রক্রিয়া এখানে কার্যকর। একজনের ধূমপানের দ্বারা অধূমপায়ী ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে সমাজের বাহ্যিক ব্যয় বেড়ে যায়, অর্থাৎ সমাজের প্রান্তিক ব্যয় বেড়ে যায়, কিন্তু সিগারেটের দামের মধ্যে সেই ব্যয় প্রতিফলিত হয় না। কাজেই বাজার প্রক্রিয়াতে প্রকৃত দাম নির্ধারণ এখানে হয় না। এই ধরনের পরিস্থিতি হলো বাজার ব্যর্থতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে আলোচনাগুলো করলাম, আশা করি সেই আলোচনাগুলো তোমাদের অনেক কাজে আসবে এবং তোমরা এই বিষয়গুলো বইতে নিজেরা যখন চর্চা করবে তখন আরও বিষয়গুলো খুব গভীরভাবে অনুধাবন করতে পারবে। বাজার ব্যর্থতার কারণ বলে আজকের আলোচনা শেষ করব। যে এই যে বাজার ব্যর্থতা নিয়ে কথা বললাম, সরকারের হস্তক্ষেপের কথা বললাম, যে বাজার অর্থনীতিতে সরকারের হস্তক্ষেপের প্রয়োজন আছে, কেন হস্তক্ষেপ প্রয়োজন আছে, বাজার ব্যর্থতার জন্য হস্তক্ষেপের প্রয়োজন আছে, এবং অর্থের মূল্য নিয়ে আলোচনা করলাম, যে অর্থ কী সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আলোচনার শেষ পর্যায়ে এখন যে বিষয়টি তুলে ধরব সেটি হচ্ছে বাজার ব্যর্থতার কারণ। কেন বাজার ব্যর্থতা হয়? বাহ্যিকতার কারণে। প্রথমে বলছে বাহ্যিকতার কারণে বাজার ব্যর্থতা হয়। গণদ্রব্যের কারণে, পাবলিক গুডস, সমাজের সুবিধাজনক দ্রব্য বা মেরিট গুডস, তারপরে বলা হচ্ছে অসুবিধাজনক দ্রব্য বা ডিমেরিট গুডস। বাহ্যিকতা কি? যে বাহ্যিকতা হলো প্রান্তিক সামাজিক উপকার ও প্রান্তিক সামাজিক ব্যয় সমান না হয় তবে বাজার প্রক্রিয়া ব্যর্থ হয়। এই যে বাজার ব্যর্থতার অন্যতম কারণ হলো এই বাহ্যিকতা। ঋণাত্মক বাহ্যিকতা হিসেবে পানি ও বায়ু দূষণ বিবেচিত হয়। ব্যক্তিগত উৎপাদন ব্যয় দ্বারা পানি এবং বায়ু দূষিত হলে তা সমাজের তৃতীয় পক্ষকে ক্ষতিগ্রস্ত করে, কাজেই সামাজিক ব্যয় তখন বেড়ে যায়। এক্ষেত্রে বিবেচ্য দ্রব্যের বাজার মূল্যায়ন সঠিক হয় না, বাজার প্রক্রিয়ায় সেখানে ব্যর্থ হয়। গণদ্রব্যের কথা বলা হয়েছে। গণদ্রব্য বলতে সমাজের প্রয়োজনীয় যে যৌথ চাহিদাকৃত দ্রব্যকে বোঝানো হয়। সাধারণত সরকার বা রাষ্ট্র কর্তৃক এ ধরনের দ্রব্য বা সেবা যোগান দেওয়া হয়, কিন্তু এসব গণদ্রব্যের যোগান দিতে গিয়ে সরকার যে কর আরোপ করে তা সুনির্দিষ্টভাবে গণদ্রব্যের বিনিময়ে মূল্য হিসেবে আরোপিত হয় না। সমাজে সুবিধাজনক দ্রব্য বা মেরিট গুডসের কথা বলা হয়েছে। সেই মেরিট গুডসগুলো কি? সমাজে এমন কিছু দ্রব্য বা সেবা আছে যা সমাজের সার্বিক কল্যাণে গুরুত্ব বহন করে, যেমন শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা। এ ধরনের সেবাকে সমাজে সুবিধাজনক দ্রব্য বলা হয়। দাম ব্যবস্থার দ্বারা যেসব দ্রব্য সেবা বন্টন করা হয় না, কিন্তু মান এবং প্রয়োজনের ভিত্তিতে সেসব দ্রব্য ও সেবা বন্টিত হয়, এরূপ দ্রব্য সেবাকে মেরিট গুডস বলে। তারপরে ডিমেরিট গুডস বলে হয় কাকে? যে সমাজে এমন কিছু দ্রব্য সেবা আছে যা সমাজের অনেকের কাছে কাম্য নয়। সিগারেট, মদ, নেশা জাতীয় দ্রব্য, জুয়া, এইসব সমাজের কাছে গ্রহণযোগ্য হয় না। এ ধরনের দ্রব্যের ভোগ এবং উৎপাদনের দ্বারা সমাজে ঋণাত্মক বাহ্যিকতা দেখা দেয়, যেমন সিগারেটের ধোঁয়া, মাদকাসক্ত ব্যক্তির দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা, চুরি, ডাকাতি, ছিনতাই, এসবের মাধ্যমে সমাজের তৃতীয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়।
কাজেই এসব দ্রব্য এবং সেবার প্রকৃত বাজার মূল্যায়ন সম্ভব হয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা আমরা এখানেই শেষ করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো সেই আশায় এবং আগামী ক্লাস দেখার প্রত্যাশায় এখানে শেষ করব। খোদা হাফেজ।